পীরে কামিল পর্ব সংখ্যা ১৫। তোমার প্ল্যান কি? পাকিস্তান আসার ইচ্ছে আছে? ফোনে সিকান্দার উসমানের সাথে কথা বলছিল সালার। ছেলেকে জানায় তারা পাকিস্তান থাকবেন না, কয়েক সপ্তাহের জন্য তাইবাকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে। এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে ওখানে থাকতে হবে তাদের। আপনারা দুজন না থাকলে আমি পাকিস্তান গিয়ে কি করব? সালার নিরাশ হয়। তাতে কি, ভাই বোনের সাথে দেখা করবে। আনিতা তোমাকে অনেক মিস করে। সিকান্দার বললেন, বাবা, আমি এখানেই ছুটি কাটাবো, পাকিস্তান যাওয়ার কোনো মানে নেই। তাহলে আমাদের সাথে অস্ট্রেলিয়া চলো, মুইজও যাচ্ছে। তিনি ওর বড় ভাইয়ের নাম বললেন। আমার মাথা খারাপ না, বিনা দাওয়াতে এভাবে আপনাদের সাথে অস্ট্রেলিয়া চলে যাব। তাছাড়া মুইজের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কোথায় যে আপনি ওর সাথে আমাকে যাওয়ার কথা বলছেন? সালার বেশ বিরক্ত হয়ে বলল, জোর নেই, ওখানে থাকতে চাইলে থাকো, কিন্তু নিজের খেয়াল রাখবে। দেখো সালার, উল্টোপাল্টা কিছু যাতে না করো। তিনি ছেলেকে সতর্ক করেন। উল্টোপাল্টা কিছু বলতে তার ইশারা কোন দিকে ও ভালো করেই জানে। এসব শোনার অভ্যাস আছে। কখনো ফোন রাখার সময় যদি সিকান্দার উসমান ওকে এই লাইন না বলে তাহলে অবাক হবে ও। তার সাথে কথা শেষ করে ফ্লাইটের সিট ক্যান্সেল করে দেয়। ফোন রেখে সোফায় আধশোয়া অবস্থায় উপরের দিকে তাকিয়ে ভার্সিটি বন্ধ হলে ছুটির সপ্তাহগুলো কিভাবে কাটাবে তা নিয়ে ভাবতে থাকে। আমার কয়েকদিন স্কিইং করা উচিত, বা অন্য এস্টেটে ঘুরে দেখা। প্ল্যান তৈরি করে, ঠিক আছে, কাল ভার্সিটি থেকে ফিরে কোনো অপারেটরের সাথে দেখা করব, বাকি প্রোগ্রাম সেখানেই ঠিক করা যাবে। সিদ্ধান্ত নেয়। পরদিন এক বন্ধুর সাথে মিলে স্কিইংয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে সিকান্দার উসমান আর বড় ভাইকে এই ব্যাপারে জানিয়ে দেয়। ছুটি শুরু হওয়ার আগের দিন এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খায় সালার। খেয়ে কিছুক্ষণ পর উঠে পাশের এক পাবে চলে যায়। ওখানে গিয়ে কয়েক প্যাক ড্রিঙ্ক করলো। রাত 10টার দিকে ফেরার পথে ড্রাইভিং করা অবস্থায় ওর বমি পায়। গাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ রাস্তায় হাঁটে। ঠান্ডা ঠান্ডা বাতাস, চারপাশের আবহাওয়া সাময়িক সময়ের জন্য ওকে স্বাভাবিক করে তোলে। কিন্তু কয়েক মিনিট পর আবার বমি আসে ওর। এবার বুকে পেটে হালকা ব্যথা টের পায়। এগুলো খাবার না প্যাগের প্রভাব। তাৎক্ষণিকভাবে আন্দাজ করতে পারল না। মাথা ঘুরছে, নিচু হয়ে বমি করে দেয়। পেট খালি হলেও নিজের অবস্থা ভালো অনুভব করল না। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টায় পা টলমল করে। গাড়ির দিকে যেতে হবে, কিন্তু ওর মাথা এখন আগের চেয়ে বেশি ঘুরছে। কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা গাড়ি ঝাপসা দেখছে। কষ্ট করে কয়েক পা সামনে বাড়ালেও গাড়ির কাছে পৌঁছানোর আগেই নিজে পড়ে যায়। ওঠার চেষ্টা করে, কিন্তু ওর মস্তিষ্ক অন্ধকারে তলিয়ে যাচ্ছে। পুরোপুরি হোশ হারিয়ে ফেলার আগে অনুভব করলো কেউ নাড়াচ্ছে ওকে। পাশে জোরে জোরে কিছু বলছে। আওয়াজ একাধিক। নড়ার চেষ্টা করেও কিন্তু পারে না। চোখ খোলার চেষ্টাও ব্যর্থ হয়। মস্তিষ্ক সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। 2 দিন হাসপাতালে কাটিয়ে সালার বাড়িতে ফেরে। রাস্তা দিয়ে যাওয়া এক দম্পতি ওকে পড়ে যেতে দেখে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার বলেছে ফুড পয়জনিং হয়েছে। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর জ্ঞান ফেরে। হসপিটাল থেকে ডিসচার্জ হতে চাইলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করায় ইচ্ছে বদলাতে হয়। পরদিন সন্ধ্যা নাগাদ অবস্থা আরও কিছুটা ভালো হয়, তবে ডাক্তারের পরামর্শে সেই রাতটাও হসপিটালে কাটিয়ে রবিবার দুপুরে বাসায় ফিরল। এসে ট্যুর অপারেটরের সাথে কথা বলে প্রোগ্রাম কয়েকদিনের জন্য পিছিয়ে দেয়। সোমবার সকালে বের হওয়ার কথা ছিল। ভেবে রেখেছিল যাওয়ার আগে স্যান্ড্রাকে কল করে বলবে, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হওয়ায় স্যান্ড্রা বা অন্য কাউকে কল করার ইচ্ছে বাদ দেয়। খাবারে হালকা স্যান্ডউইচের সাথে 1 কাপ কফি খেয়ে একটা ট্র্যাঙ্কুইলাইজার ট্যাবলেট নিয়ে ঘুমাতে চলে যায়। পরদিন যখন ওর চোখ খোলে তখন 11টা বাজছিল। ঘুম থেকে উঠে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হাত দিয়ে কপাল ছুঁয়ে দেখল খুব গরম। কাম অন, বিরক্ত হয়ে বিড়বিড়ায়। গত 2 দিনের অসুস্থতার পর আগামী 2 দিনও বিছানায় কাটানোর ইচ্ছে নেই ওর। তবে এমন কিছু হওয়ার ইঙ্গিতই টের পাচ্ছে।
কোনো রকম বিছানা থেকে উঠে হাত মুখ না ধুয়ে কিচেনে চলে যায়। কফি তৈরি হতে রেখে মোবাইলের আনসার ফোন রেকর্ড শোনে। কিছু কল সাদের, যে পাকিস্তান যাওয়ার আগে দেখা করার জন্য বারবার কল করে এবং শেষ কলে ওর এভাবে নিরুদ্দেশ হওয়ার ইচ্ছেমতো বলে মন হালকা করেছিল। স্যান্ড্রা হয়তো ধরে নিয়েছে ও না বলে স্কিংয়ে চলে গিয়েছে। সিকান্দার উসমান, কামরান ও এটাই ভেবেছিল হয়তো। তাদের কিছু কল ক্লাস ফেলোদের, সব কলই ছুটি শুরু হওয়ার আগে করা। সবাই ওকে বলে রেখেছে কল ব্যাক করতে, কিন্তু ও জানে এখন সবাই যে যার মতো ছুটি কাটাচ্ছে। যদিও কামরান, সিকান্দার উসমান বা সাদকে পাকিস্তান কল করতে পারত, তবে ওর মন চাইল না। কফি হয়ে গেলে 1 কাপ কফির সাথে 2 টুকরো রুটি খায়। ঘরে থাকা কিছু মেডিসিন নিয়ে বিছানায় এসে আবার শুয়ে পড়ে। ভাবল জ্বরের জন্য এতটুকু যথেষ্ট, সন্ধ্যা পর্যন্ত পুরো না হলেও অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ হয়। সন্ধ্যায় ওষুধের ঘোর কেটে যখন ঘুম ভাঙে তখন টের পায় শরীর জ্বরে পড়ে যাচ্ছে। জিভ আর ঠোঁট শুকনো, অনুভব করে গলায় কাটার মতো কিছু আটকে আছে। পুরো শরীর, এমনকি মাথাও প্রচুর ব্যথা করছে। হয়তো হুট করে ঘুম ভেঙে যাওয়ার কারণে এমন মাথা ব্যথা। উপর হয়ে শুয়ে 2 হাত কপালে চেপে ধরে বুড়ো আঙ্গুল দিয়ে মেসেজ করে মাথা ব্যথা কমানোর চেষ্টা করল, কিন্তু লাভ হয় না। বালিশে মুখ গুজে নিশ্চল হয়ে পড়ে থাকে। যন্ত্রণা সহ্য করতে করতে আবার কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। পরের বার যখন চোখ খুলে তখন রুম অন্ধকারে ডুবেছিল। হয়তো রাত হয়ে গেছে। পুরো বাসা জুড়ে অন্ধকার। আগের চেয়েও বেশি অসুস্থ বোধ করছে এখন। কয়েক মিনিট বিছানা থেকে ওঠার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দেয়। টের পায় মস্তিষ্ক অন্ধকারে হারিয়ে যাচ্ছে, কিন্তু এবার ঘুম না, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল। নিজের গোঙানির আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের কণ্ঠ চেপে ধরতে চায়, পারে না। সেন্ট্রাল হিটিংয়ের পরও ভীষণ ঠান্ডা লাগে ওর। পুরো শরীর থরথর করে কাঁপে। কম্বল সেই কাঁপুনি থামাতে ব্যর্থ। উঠে গিয়ে বাড়তি জামা কাপড় পরা বা অন্য কিছু টেনে শরীরে দেওয়ার মতো শক্তিটুকুও নেই। বুকে আর পেটে ব্যথা অনুভব করছে। গোঙানি তীব্র হতে থাকে। বমির উদ্রেক হওয়ায় উঠে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, কিন্তু চেষ্টা বিফলে যায়। কিছুক্ষণ লড়াই করে উঠে বসতে সফল হলেও বিছানা থেকে নামার আগেই ভেতর থেকে গত 24 ঘন্টায় যতটুকু যা পেটে ভরেছিল সব বেরিয়ে আসে। অর্ধচেতন হলেও শরীরের কাপড় আর কম্বলের ব্যাপারে অজ্ঞাত ছিল না ও। নোংরায় লেপ্টে পড়ে থাকে অসহায়ের মতো। সমস্ত সত্তা অবশ হয়ে আসে। প্রাণহীন হয়ে বিছানায় ঢলে পড়ে। অনুভব করে ওর হৃদয় ডুবে যাচ্ছে, আশেপাশে সবকিছু থেকে চেতনা হারিয়ে। মূর্ছা যেতে যেতে মুখে গুঙ্গানির সাথে যা আসে তাই বলে। এই অবস্থা কত দীর্ঘ ছিল জানে না, তবে হ্যাঁ এইটুকু মনে আছে এর মাঝে একবার অনুভব করেছিল মারা যাচ্ছে। সে প্রথম জীবনে মৃত্যু নিয়ে ভয় কাজ করে। তখন কোনোভাবে ফোন পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল, কাউকে কল করতে চেয়েছিল, কিন্তু বিছানা থেকে নামতে পারেনি। প্রচণ্ড জ্বর ওকে পঙ্গু করে রেখেছিল। অবশেষে সে অবস্থা থেকে বেরিয়ে আসে। তখন রাতের শেষ প্রহর ছিল, যখন ওর সত্তা সচল হয়। চোখ খোলার পর রুম আগের মতো অন্ধকারে আবিষ্কার করে, তবে শরীর আগের মতো গরম নেই। কাঁপুনি ঠিক হয়ে গেছে। শরীর মাথা ব্যথা হালকা এখন। রুমের সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে পাশ ফিরে বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালায়। আলোর ঝলকে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নেয়। হাত দিয়ে বন্ধ চোখের পাতা স্পর্শ করে। ওগুলো ফুলে আছে, ব্যথাও করছে। ফোলা চোখ বহু কষ্টে খুলে রুমের চারপাশে তাকিয়ে মনে মনে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা স্মরণ করার চেষ্টা করে। টুকরো টুকরো হয়ে সব মনে পড়তে থাকে। নিজের উপর অভক্তি লাগে ওর। উঠে বসে শার্টের বোতাম খুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ঢুলতে ঢুলতে বিছানা থেকে নেমে কম্বল বেডশিট টেনে মেঝেতে নামায়। দুর্বল পায়ে গিয়ে বাথরুমে গিয়ে ঢোকে। বাথরুমের বড় আয়নাতে নিজের চেহারা চোখ পড়তেই চমকে ওঠে। চোখগুলো ভেতরে দেবে গেছে। চারপাশে পড়া কালি খুব স্পষ্ট। মুখটা একদম পাংশুটে আর ঠোঁটগুলো শুকনো। এই সময় কেউ দেখলে নিশ্চয়ই ভাবত দীর্ঘ কোনো অসুস্থতা থেকে উঠেছে ও। 24 ঘন্টায় এতখানি দাড়ি বেড়ে গেছে।
বিস্ময়ে গাল ছুঁয়ে দেখল, এত খারাপ চেহারা তো ফুড পয়জনিংয়ে হাসপাতালে ভর্তি থেকেও হয়নি আমার, যা একদিনের জ্বর করে দিয়ে গেছে। অবিশ্বাস নিয়ে চেহারা দেখে বিড়বিড় করে বাথটাবে পানি ভরে শুয়ে পড়ল। অবাক হয়ে ভাবে এমন অবস্থায় কেন কাপড় না বদলে পড়েছিল। বাথরুম থেকে বেরিয়ে সোজা কিচেনে আসে। ওর খুব ক্ষুধা লেগেছে, নুডলস রান্না করে। সকালে ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জন্য। খেতে খেতে চিন্তা করে, গোসলের পর শরীর আগের চেয়ে হালকা আর ভালো লাগছে, কিন্তু দুর্বলতা কাটেনি। খাওয়ার ফাঁকে টিভি অন করে। এক চ্যানেলের টক শোতে থেমে রিমোট পাশে রেখে দেয়। নুডলসের দ্বিতীয় চামচ মুখে দিয়ে থমকে যায়। অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে থাকে। প্রতিটি চ্যানেল থেমে থেমে দেখছিল এবার। চেহারায় দ্বিধা বাড়তে থাকে। এসব কি? বিড়বিড় করে। ওর খুব ভালো করে মনে আছে শুক্রবার রাতে রাস্তায় অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। শনিবার পুরো দিন ওখানে কাটিয়ে রবিবার দুপুরে বাসায় ফিরেছে। রবিবার বিকেলে ঘুমানোর পর দিন প্রায় 11টার দিকে উঠেছিল একবার, সেই রাতেই জ্বর আসে। তার মানে মঙ্গলবার পুরো দিন জ্বরের ঘোরে কেটেছে। আর এটা মঙ্গলবার রাত হওয়ার কথা, কিন্তু টিভি চ্যানেল অন্য কিছু বলছে। এটা শনিবার রাত, পরদিন সূর্যোদয় হবে রবিবার সকালে। লিভিং রুমের মেঝেতে পড়ে থাকা রিস্ট ওয়াচ উঠিয়ে দেখে মুখ হা হয়ে যায়। নুডলসের বাটি টেবিলে রেখে দিল। ক্ষুধা যেন নিমিষেই হাওয়া হয়ে গেছে। ঘড়িতে দেখানো তারিখ আরেকটা ধাক্কা দিল। মানে কি, আমি 5 দিন ঝড়ের ঘোরে ছিলাম? এভাবে অচেতন ছিলাম, কিন্তু কিভাবে? এটা কি করে সম্ভব? বিড়বিড়াই, 5 দিন। 5 দিন অনেক লম্বা সময়। এটা কিভাবে সম্ভব? 5 দিন কেটে গেছে, অথচ আমি টের পাইনি। 5 দিন এইভাবে কি করে অজ্ঞান হয়ে পড়ে রইলাম। ঢুলতে ঢুলতে অস্থির হয়ে তাড়াহুড়া করে আনসার ফোনের কাছে যাই। কি কি কল রেকর্ড আছে দেখতে। পাপা আমাকে কল করেনি? আর সাদ বা বাকিদের কি হয়েছে? তাদের কি আমাকে মনে পড়েনি? কারো তরফ থেকে কোনো বার্তা না পাওয়া ওর জন্য আরেকটা ধাক্কা ছিল। অনেকক্ষণ চুপ করে ফোনের কাছে বসে রইল। এটা কিভাবে সম্ভব? পাপার আমার কথা মনে নেই? অন্য কেউ মনে করেনি? সবাই আমাকে কিভাবে ভুলে গেল? ওর হাত কাঁপছে। কিন্তু এটা দুর্বলতা ছিল না। তাহলে কি ওর শরীরে কাঁপুনি তৈরি করেছে? উঠে সোফায় দিকে চলে যায়। নুডলসের বাটি হাতে নিয়ে আবার খাওয়া শুরু করলো। কিন্তু এখন আর নুডলসে কয়েক মিনিট আগের সেই স্বাদ খুঁজে পায় না। মনে হচ্ছিল স্বাদহীন রাবারের কিছু নরম টুকরো চিবোচ্ছে। কয়েক চামচ মুখে দিয়ে বাটি টেবিলের উপর রেখে দেয়। অদ্ভুত এক অবিশ্বাসের মধ্যে ছিল। সত্যিই কি 5 দিন এভাবে একা এখানে পড়েছিল ও? না নিজে কিছু টের পেয়েছে, না অন্য কেউ জানতে পেরেছে। আবার উঠে ওয়াশরুমে যায় ও। চেহারা কিছুক্ষণ আগের মতো লাগছে না। গোসলের কারণে কিছুটা ভালো দেখাচ্ছে, কিন্তু দাড়ি আর চোখের কালি এখনো আগের মতো দৃশ্যমান। আয়নার সামনে দাঁড়িয়ে চোখের চারপাশে হাত বোলায়, যেন বিশ্বাস করতে পারছে না সামনে ও দাঁড়ানো। কোনো বিভ্রম না। হঠাৎ করে দাড়ির দিকে চোখ গেলে বিরক্ত লাগা শুরু করে। শেভিং কিট বের করে শেভ করতে লাগলো। শেভ করার সময় টের পায় ওর হাত কাঁপছে। একের পর এক চেহারার 3 জায়গা কাটে। শেভ করার পর মুখ ধুয়ে আয়নায় তাকিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে থাকে। তখন টের পায় ক্ষত থেকে রক্ত ঝরছে, তাই মুখ মোছা বন্ধ করে দেয়। শূন্য মস্তিষ্কে আয়নায় এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে রইল। চেহারার উপর রক্তের ফোঁটার পরিমাণ বাড়ছে, গাঢ় লাল রং। পলকহীন সেগুলোর দিকে তাকিয়ে থাকে। 3টা ছোট্ট ছোট্ট লাল ফোঁটা। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? পেইন। শীতল কণ্ঠ ভেসে আসে। ও পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল। হোয়াট ইজ নেক্সট টু পেইন? নাথিংনেস। ওর এক একটা শব্দ মনে আছে। নাথিংনেস। আয়নায় নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে। নড়াচড়ার কারণে গালের রক্ত নিচে পড়ছে। অ্যান্ড হোয়াট কামস নেক্সট টু নাথিংনেস? হেল। বমি পাচ্ছে ওর। বেসিনে নুয়ে পড়ল। কয়েক মিনিট আগে খাওয়া সব বেরিয়ে আসে পেট থেকে। পানির ট্যাপ ছেড়ে দে। এরপর কি জিজ্ঞেস করেছিল এবং উত্তরে কি বলা হয়েছিল মনে আছে ওর। এখন তোমার বুঝে কিছুই আসছে না, আসবেও না, কিন্তু একটা সময় আসবে যখন সব বুঝে যাবে।
প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব বুঝতে শুরু করে। তখন কোনো প্রহেলিকা আর প্রহেলিকা থাকে না। আমি সেই সময় পার করছি, যে সেই সময়টা তোমার কাছেও আগামীতে কখনো না কখনো আসবে। তখন দেখো তোমার এই হাসি থাকে কিনা। ওর অস্থির লাগে, অনুভব করে চোখ বেয়ে পানি পড়ছে। জীবনের কোনো এক সময় আমরা এমন পর্যায়ে চলে আসি যেখানে দাঁড়িয়ে সব সম্পর্ক শেষ হয়ে যায়। সেখানে শুধু আমরা থাকি এবং আল্লাহ থাকেন। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ থাকে না। তখন আমরা টের পাই না আমাদের পায়ের নিচে মাটি আছে, না মাথার উপর আকাশ। আছেন শুধু এক আল্লাহ, যিনি এই শূন্যতার মাঝেও আমাদেরকে আগলে রেখেছেন। তখন আমরা বুঝতে পারি এই পৃথিবীতে আমাদের মূল্য অসংখ্য বালির স্তূপের মধ্যে থাকা একটা বালিকণা অথবা গাছ থেকে ঝরে পড়া একটি শুকনো পাতার চেয়ে বেশি কিছু না। তখন জানতে পারি আমাদের উপস্থিতি বা অনুপস্থিতিতে শুধু আমাদের যায় আসে। আমরা চলে গেলে কেবল আমাদের চরিত্র শেষ হয়ে যায়। পৃথিবীর কোনো পরিবর্তন আসে না, কোনো কিছুর ওপর প্রভাব পড়ে না। বুকে অদ্ভুত রকম ব্যথা অনুভব করে ও। হাত ভরে পানি নিয়ে মুখে ছিটাই, আবার বমি আসছে। তখন আমাদের মস্তিষ্ক গন্তব্য খুঁজে পায়। আওয়াজটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। অবাক হয়ে ভাবে ওকে কেন এই সময় মনে পড়ছে। ক্রমাগত মুখে পানি দিতে থাকে। মুখ মুছে আফটার শেভের বোতল খুলে গালের ঘাগুলোতে লাগায়। ওগুলোই এই প্রথম ব্যথা অনুভব করে। বাথরুম থেকে বের হওয়ার সময় টের পায় ওর হাত এখনো কাঁপছে। আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, হাত মুট করে নে। আমার সাহায্য দরকার, চেক আপ করানো দরকার। জানে না হঠাৎ কিসের আতঙ্ক ঘিরে ধরল। রুমে দম বন্ধ লাগা শুরু করে, যেন কেউ ওর গলায় হাত রেখে আস্তে আস্তে চেপে ধরছে। আমাকে সবাই ভুলে যাবে, এটা সম্ভব এমন ভাবে। ওয়ার্ড্রব থেকে কাপড় বের করে কিছুক্ষণ আগে পরা কাপড় আবার চেঞ্জ করতে থাকে। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে চায়, কারণ হুট করে অ্যাপার্টমেন্টে থাকতে ভয় লাগছে ওর। রাতে বাসায় ফিরে প্রায় সারা রাতই জেগেছিল। অজানা শঙ্কা ওকে গ্রাস করে রাখে। ওর মন কিছুতেই মেনে নিতে চায় না ওকে এভাবে ভুলে যাওয়া হয়েছে। বাবা মায়ের প্রয়োজন ও তাদের কাছ থেকে সবচেয়ে বেশি মনোযোগ পেয়ে এসেছে। ওর কাজের কারণেই হোক, সিকান্দার উসমান আর তাইবা সিকান্দার খুব সতর্ক থাকতেন ওকে নিয়ে, সবসময় চিন্তা করতেন ওর ব্যাপারে। কিন্তু এই কয়েকদিনে সবার জীবন থেকে ছিটকে গেল। বন্ধু বান্ধব ভাই বোন বাবা মা। এই অসুস্থতায় অ্যাপার্টমেন্টে মরে পড়ে রইলে কেউ জানতেও পারতো না, যতক্ষণ না পর্যন্ত না লাশ পচে গলে গন্ধ বের হতো। আর এ অবস্থায় তা হতে কতদিন লাগতো। সেই রাতে প্রতি ঘন্টায় আনসার ফোন চেক করে ও। পরের সপ্তাহটাও অবিশ্বাস নিয়ে নিজের অ্যাপার্টমেন্ট কাটায়। পুরো সপ্তাহে কোথাও থেকে ওর জন্য কোনো কল আসে না। সব মানুষ কি আমাকে ভুলে গেছে? ও আতঙ্কিত হয়। এক সপ্তাহ বোকার মতো সবার কলের অপেক্ষা করে নিজেই সবার সাথে যোগাযোগ করে। সবাইকে জানাতে চায় ওর সাথে কি ঘটেছে, কোন পরিস্থিতির মাঝ দিয়ে গেছে। তাদের কাছে অভিযোগ করতে চায়, কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে অনুভব করে কেউ ওর কথায় আগ্রহী না। সবাই নিজস্ব ব্যস্ততা রয়েছে। সিকান্দার আর তাইবা ওকে অস্ট্রেলিয়ায় তাদের কাটানো সময়ের ব্যাপারে বলতে থাকেন। তারা সেখানে কি করেছেন, কতটা এনজয় করেছেন। ফাঁকা মস্তিষ্কে তাদের কথা শুনছিল ও। তুমি এনজয় করছো তোমার ছুটি? দীর্ঘ আলাপচারিতার পর অবশেষে তাইবা সিকান্দার জিজ্ঞেস করলেন। আমি? হ্যাঁ, অনেক। শুধু ৩টা শব্দেই বলল। বুঝতে পারছে না মায়ের সাথে কি বলা উচিত, কি জানানো উচিত। সবার সাথে পালাক্রমে কথা বলে এই প্রথম এমন পরিস্থিতি ও অনুভূতির মুখোমুখি হয়। প্রাথমিকভাবে প্রত্যেকেই নিজের জীবনে ব্যস্ত। হয়তো তাদেরকে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বললে তারা ওর জন্য উদ্বেগ প্রকাশ করত, চিন্তিত হয়ে পড়ত। কিন্তু সেসব পরে হতো, বলার পর। কিন্তু এর আগে তাদের জীবন বৃত্তে ওর অবস্থান কোথায়? কার আগ্রহ ছিল এটা শোনায় ওর এই কয়দিন কিভাবে কেটেছে। সে প্রথম ভাবতে বাধ্য হলো, আমার জীবন যদি শেষ হয়ে যায় তাতে অন্যদের কি আর যায় আসে। পৃথিবীতে কি এমন পরিবর্তন আসবে? আমার পরিবারের অনুভূতি কেমন হবে? তেমন কিছু না, কয়েকদিনের শোক ছাড়া কিছু হবে না।
পৃথিবীতে হয়তো কয়েক মুহূর্তের পরিবর্তনও আসবে না। সালার সিকান্দার যদি নিখোঁজ হয়ে যায় তাতে অন্য কার কি? এতে তার আইকিউ 150+ হোক। নিজের চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু এমন হতাশা, এই ধরনের মানসিক অবস্থা থেকে পিছু ছাড়ানো কতখানি সহজ? কি হয়েছে যদি সবাই আমাকে কিছুদিনের জন্য ভুলেও যায়? তাতেই বা কি? মাঝে মধ্যে এমন হয়ে যায়, আমিও তো বহুবার বহুজনের সাথে যোগাযোগ করি না। আমার সাথেও এমন কিছু ঘটেছে, কিন্তু আমার সাথে কেন এমন হবে? আর যদি সত্যিই আমি জ্ঞান ফিরে না পেতাম, জ্বর না কমতো, বুক আর পেটের ব্যথা না কমতো, মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়। কষ্টের চেয়ে বেশি ভয় ছিল, যার শিকার হঠাৎ করে হওয়া অসুস্থতার কারণে হয়েছে। আমি একটু বেশি আবেগ নিয়ে ভাবছি, না হলে সাময়িক সময়ের অচেতন হওয়াকে কেন মাথায় চাপাচ্ছি? বিরক্ত বোধ করে। অন্তত এখন তো সুস্থ, তাহলে আমার সমস্যা কি? কেন মৃত্যু নিয়ে এত ভাবছি? এর আগেও তো বহুবার অসুস্থ হয়েছি, আত্মহত্যার চেষ্টা করেছি। তখন যদি কোনো ভয় আমাকে বিচলিত করতে না পারে, তাহলে এখন কেন আমাকে এ ধরনের ভয় বিচলিত করছে? ওর উদ্বেগ বাড়তে থাকে। জ্বরের সে যন্ত্রণাও ঠিক মতো মনে নেই আমার। স্বপ্ন বা কোমার মতো ছিল, এর চেয়ে বেশি কিছু না। ও হাসতে চেষ্টা করে। কি আমাকে এমন জ্বালাচ্ছে? কোনো রোগ নাকি এই উপলব্ধি যে কারো আমাকে প্রয়োজন নেই, কেউ আমাকে মনে রাখেনি। আমার আপন মানুষেরা, আমার পরিবার, আমার বন্ধুরা কেউ ভাবেনি আমাকে নিয়ে। মাই গড, কি হয়েছে সালার? ইউনিভার্সিটি খুলতেই ওকে প্রথম দিন দেখে জিজ্ঞেস করলো স্যান্ড্রা। কিছু হয়নি আমার। সালার হাসতে চেষ্টা করে। অসুস্থ ছিলে? স্যান্ড্রার সন্দেহ হয়। হ্যাঁ, একটু। মনে তো হচ্ছে না একটু অসুস্থ ছিলে, শুকিয়ে গেছো, চোখের নিচে কালি। কি হয়েছিল? কিছুই না, সামান্য জ্বর আর ফুড পয়জনিং। সালার হাসে। তুমি পাকিস্তান গিয়েছিলে? না, এখানে ছিলাম। নিউ ইয়র্ক যাওয়ার আগে কল করে বারবার আনসার ফোন পেয়েছি, রেকর্ড করে রাখতে পাকিস্তান যাওনি। জাস্ট স্টপ ইট। সালার বিরক্ত হয়। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। স্যান্ড্রা অবাক হয়ে সালারের দিকে তাকিয়ে রইল। তুমি আমার স্ত্রী নও যে এভাবে জিজ্ঞাসাবাদ করবে? সালার, কি হয়েছে? কিচ্ছু হয়নি, থামো এখন। কি হয়েছে, কেন হয়েছে, কোথায় ছিলে, কেন ছিলে? রাবিশ। স্যান্ড্রা কিছু বলতে পারল না। সালার এমন আচরণ কেন করছে বুঝতে পারছে না। সেদিন এই প্রশ্ন করা মানুষ স্যান্ড্রা একা ছিল না। ওকে দেখার পর বন্ধুবান্ধব বা পরিচিত সবাই এই প্রশ্ন আর এমন প্রতিক্রিয়া দেখায়। দিনটা শেষ হওয়ার জন্য ভীষণ রকম ছটফট করে। তাদের এসব প্রশ্ন শুনতে ভার্সিটি আসেনি ও। এই ধরনের জিজ্ঞাসাবাদ আরও মনে করিয়ে দিচ্ছিল ওর সাথে সত্যিই খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই উপলব্ধি থেকে মুক্তি চায় ও। মুভি দেখার প্রোগ্রাম আছে এই উইকেন্ডে, যাবে? দানিশ জিজ্ঞেস করলো। হ্যাঁ যাব। সালার রাজি হয়ে যায়। তাহলে রেডি থেকো, আমি তোমাকে পিক করব। দানিশ প্রোগ্রাম ফাইনাল করে। কথা অনুযায়ী ওকে নিতে আসে দানিশ। অনেক সপ্তাহ পর সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছিল ও। ভেবেছে অন্তত আজকের রাত সবার মাঝে কিছুটা ভালো সময় কাটবে। কিন্তু মুভি শুরু হওয়ার 10 মিনিট পর হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করে। সামনের স্ক্রিনে দেখানো চরিত্রদের ওর কাছে কাঠের পুতুল মনে হয়, যাদের নড়াচড়া আর আওয়াজ বুঝতে অক্ষম ও। কিছু না বলে খুব ধীরে উঠে হল থেকে বেরিয়ে আসে। পার্কিং লটে এসে অনেকক্ষণ দানিশের গাড়ির বনেটে বসে রইল। এরপর একটা ট্যাক্সি নিয়ে অ্যাপার্টমেন্টে চলে আসে। প্রফেসর রবিনসন লেকচার শুরু করেছেন। পেপারে তারিখ আর টপিক লিখল সালার। তিনি ইকোনমিক রিসেশন নিয়ে কথা বলছিল। যথারীতি তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর মস্তিষ্ক অন্যত্র। জীবনে এমনটা এই প্রথমবার হচ্ছে। প্রফেসরের দিকে তাকিয়ে থাকলেও ওর বিচরণ অন্য কোথাও। কিন্তু কোথায় নিজেরও জানা নেই। এক দৃশ্য থেকে অন্য দৃশ্য, সে দৃশ্য থেকে আবার নতুন দৃশ্য, এক কণ্ঠ থেকে অন্য কণ্ঠ, সেই কণ্ঠ থেকে আরেক কণ্ঠ। যাত্রা কোথা থেকে শুরু হয়ে কোথায় যাচ্ছে জানে না ও। সালার বের হবে না? স্যান্ড্রা ওর কাঁধ নেড়ে বলল। সালার চমকে ওঠে। ক্লাস খালি, শুধু স্যান্ড্রা ওর পাশে। অবিশ্বাস্য চোখে ফাঁকা ক্লাসরুমে নজর বলায়। এরপর দেয়াল ঘড়ি থেকে হাতে থাকা রিস্ট ওয়াচের দিকে।
প্রফেসর রবিনসন কোথায়? মুখ থেকে বেরিয়ে আসে, ক্লাস শেষ, তিনি চলে গেছেন। স্যান্ড্রা অবাক চোখে তাকায়। ক্লাস শেষ? যেন বিশ্বাস করতে পারছিল না সালার। হ্যাঁ। সালার 2 হাত দিয়ে চোখ ঘষে সিটের সাথে হেলান দেয়। প্রফেসর রবিনসনের লেকচারে শুধু টপিক মনে আছে ওর। এরপর কি বলেছেন কিছু শোনেনি। তুমি কি আপসেট? স্যান্ড্রা জিজ্ঞেস করলো। না, কিছু না, আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। ওকে। স্যান্ড্রা নিজের জিনিসপত্র তুলে বাইরে চলে যায়। বুকে হাত ভাঁজ করে সামনের রাইটিং বোর্ডের দিকে তাকিয়ে রইল। এটা আজকে 3য় ক্লাস যেখানে ওর সাথে আবার এমন হয়েছে। ভেবেছিল ইউনিভার্সিটিতে আসা যাওয়া শুরু করলে সব স্বাভাবিক হয়ে যাবে, ডিপ্রেশনের ফেজ থেকে বেরিয়ে আসবে, যার মাঝে দিন কাটাচ্ছিল। কিন্তু তা হয়নি। ইউনিভার্সিটিতে এলেও মানসিক অশান্তি পিছু ছাড়ছে না, যার ফলে পড়াশোনার উপর থেকে মন উঠে যাচ্ছে। সবকিছু লৌকিক লাগছিল। জীবনে এই প্রথম সত্যিকার অর্থেই ডিপ্রেশনের শিকার হয় সালার। স্টাডি, ইউনিভার্সিটি, ফ্রেন্ডস, ক্লাব, পার্টি, রেস্টুরেন্ট, আউটিং সব অর্থহীন হয়ে পড়ে ওর জন্য। বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দেয়। আনসার ফোনে প্রায় রেকর্ড করে রাখে, বাসায় নেই। বন্ধুদের পীড়াপিড়িতে কোথাও যাওয়ার প্ল্যান করলেও শেষ মুহূর্তে এসে না করে দিত। চলে গেলে হুট করে কাউকে না বলে ফিরে আসতো। ভার্সিটির বেলায়ও এমন করছিল। একদিন গেলে 2 দিন অনুপস্থিত। এক পিরিয়ড করলে পরের পিরিয়ড বাদ। অ্যাপার্টমেন্টে এমনও দিন যায় সারা দিন বিছানায় শুয়ে কাটায় সালার। মুভি দেখা শুরু করলে 1.5-2 ঘন্টা যাওয়ার পরও বুঝতো না কি দেখছে। টিভি চ্যানেল পাল্টাতে গিয়েও একই অবস্থার শিকার হয়। ওর ক্ষুধা মরে গেছে, খাওয়া শুরু করে, হঠাৎ মন খারাপ লাগে, খাবার ঠেলে রাখে। মাঝে মধ্যে সারাদিন না খেয়েই কাটিয়ে দেয়, শুধু একের পর এক কফির কাপ নিজের ভেতরে ঢালে। এই চেইন স্মোকার ছিল না, কিন্তু তখন হয়ে যায়। নিজের সবকিছু পরিপাটি রাখার অভ্যস্ত ছিল, কিন্তু সেই দিনগুলোতে ওর অ্যাপার্টমেন্ট আবর্জনার প্রতীক হয়ে ওঠে। এমন বিশৃঙ্খলা দেখার পরও আগের মতো বিরক্ত লাগে না ওর। ভাই বোন বাবা মায়ের সাথেও কথা কমিয়ে দিয়েছিল। তারা ফোনের ওপাশ থেকে বলতো, এপাশ থেকে শুধু নীরবে শুনতো। বড় জোর হু হ্যাঁতে উত্তর দিত। ওর কাছে তাদেরকে বলার মতো, তাদের সাথে শেয়ার করার মতো সবকিছু যেন হুট করে ফুরিয়ে গিয়েছিল। এসব কেন হচ্ছে কিছুই জানে না ও। যা জানতো তা ছিল এসব চিন্তা ও পরিস্থিতির সাথে ইমামা হাশিম জড়ানো। সে মেয়ে না ওর জীবনে আসতো, না ওর সাথে এসব ঘটনা ঘটতো। আগে শুধু ইমামা অপছন্দের ছিল, কিন্তু এমন মানসিক অবস্থার পর থেকে ইমামাকে ঘৃণা করতে শুরু করে ও। ক্ষীণ অনুশোচনার যে অনুভূতি সামান্য সময়ের জন্য উদয় হয়েছিল, তা অদৃশ্য হয়ে যায়। ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে, আমি যা করেছি ঠিক করেছি, ওর সাথে এর চেয়ে বেশি খারাপ হওয়া উচিত ছিল, নিজেকে বলে। ইমামা হাশিমের মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্য, শব্দ, অক্ষরকে ঘৃণা করে ও। ইমামার কথা মনে পড়লে ঘুম নাই হয়ে যায়। ভেতরে ভেতরে আতঙ্ক কাজ করে। সেই রাতে যা নিয়ে ঠাট্টা করেছিল তা সারাক্ষণ ওর কানে বাজে এখন। আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধীরে ধীরে জ্ঞান বুদ্ধি হারাচ্ছি, সিজোফ্রেনিয়ার শিকার হচ্ছি। মাঝে মধ্যে বসে বসে আতঙ্কিত হয়ে পড়ে ও। সবকিছু অর্থহীন লাগে। সবকিছুর অর্থহীনতা স্পষ্ট হয়ে ওঠে ওর কাছে। সালার কে? কোথায় আছে? কেন আছে? এসব প্রশ্ন ওকে সারাক্ষণ জ্বালাতন করছিল। কি এমন হবে যদি আমি ইয়েল থেকে MBA ডিগ্রি নিয়ে বের হই? খুব ভালো জব পাবো, না হলে একটা ফ্যাক্টরি খুলবো, আর তারপর? কিন্তু এগুলো কি সেই কাজ যার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? 150+ IQ নিয়ে হয়তো আমি আরো কিছু ডিগ্রি অর্জন করব, দুর্দান্ত একটা বিজনেস করব, বিয়ে করব, সন্তান জন্ম দেব, বিলাসিতা করব, তারপর মরে যাব, ব্যাস। জীবনে 4বার শুধুমাত্র নিজের কৌতূহল মেটানোর জন্য মৃত্যুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ও। কিন্তু এখন তীব্র ডিপ্রেশনের মাঝে থেকেও আত্মহত্যার কথা ভাবছিল না। 24 ঘন্টা মৃত্যু নিয়ে ভাবলেও সেটাকে ছুঁতে চাইছিল না। তবে যদি কেউ ওকে জিজ্ঞেস করে ও কি বেঁচে থাকতে চায়, তাহলে হ্যাঁ উত্তর দিতে সময় লাগবে। ও বেঁচে থাকতে চায় না, কারণ জীবনের মানে জানে না। মরতেও চায় না, কারণ মৃত্যুর অর্থ অজানা ওর।
শূন্যতায় আটকে ছিল, কোনো গলকধাঁধার মাঝে, কোনো মধ্যবর্তী অবস্থায়, জীবিত থেকেও মৃত বা মৃত হয়েও জীবিত। ক্ষণে ক্ষণে অশান্তির চরমে পৌঁছাচ্ছিল। 150+ আইকিউ রাখা সে মানুষটা, যে বলা বা শোনা কিছুই ভুলতো না। সিগারেটের ধোঁয়া উড়িয়ে, বিয়ারে চুমুক দিয়ে নাইট ক্লাবে ডান্স করে, দামি রেস্টুরেন্টে খেয়ে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে অবশেষে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে, জীবনের উদ্দেশ্য কি এগুলো? বিলাসিতা ও আমোদ প্রমোদ, সেরা পোশাক, চমৎকার খাবার, সর্বোচ্চ সুযোগ সুবিধা, 60-70 বছরের একটা জীবন, তারপরের উত্তর ওর কাছে নেই। কিন্তু এর কারণে ওর জীবনের রুটিন বিপর্যস্ত। ক্রমশ অনিদ্রায় ভুগছিল ও। এই দিনগুলিতে হঠাৎ ধর্মের প্রতি আগ্রহ নেওয়া শুরু করে। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক মানুষকে এই কাজ করতে দেখেছে, তাই নিজেও শুরু করে ধর্ম সম্পর্কিত বই পড়ার চেষ্টা। কিন্তু সব ওর মাথার উপর দিয়ে যায়। কোনো আয়াত, কোনো হাদিস ওকে ধর্মের দিকে আকৃষ্ট করতে পারছিল না। জোর করে কয়েক পাতা পড়ে বন্ধ করে রাখত, কিছুক্ষণ পর আবার খুলত, আবার রেখে দিত। এভাবে না, হয়তো আমার আমল শুরু করা উচিত, এতে উপকার হবে। নিজেকে বোঝায়। একদিন যখন সাদের সাথে ছিল তখন এটাই করলো। আমিও যাব তোমার সাথে, সাদকে বের হতে দেখে বলল ও। কিন্তু আমি তো এশার নামাজ পড়তে যাচ্ছি। সাদ ওকে বলল, জানি আমি, জগার্সের ফিতা টাইট করতে করতে বলল ও। আমার সাথে মসজিদে যাবে? সাদ অবাক হয়। হ্যাঁ। সালার উঠে দাঁড়ালো। নামাজ পড়বে? হ্যাঁ। এভাবে তাকানোর কি আছে? আমি কাফের তো না। কাফের না, কিন্তু আচ্ছা চলো। সাদ কিছু বলতে গিয়ে প্রসঙ্গ বদলে ফেলে। আমি কতবার সঙ্গে আসতে বলেছি। সালার প্রত্যুত্তর করে না, চুপ করে সাদের সাথে বাইরে বেরিয়ে আসে। যেহেতু আজকে মসজিদে যাচ্ছ, সামনেও যেতে থেকো, এমন যাতে না হয় সেটাই প্রথম ও শেষ দর্শন তোমার। বাইরে তুষার পড়ছিল, মসজিদ আবাসিক ভবনগুলো থেকে কিছুটা দূরে। ওটা মূলত একটা মিশরীয় পরিবারের বাড়ি, নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার হয়, উপর তলায় তারা থাকে। অধিকাংশ সময় ওখানে নামাজিদের সংখ্যা 10 থেকে 15-র মাঝে সীমাবদ্ধ থাকে। সাদ মসজিদে পৌঁছানো অবধি সালারকে সবকিছু বলছিল। ও নীরবে, কিছুটা অনুপস্থিত মস্তিষ্ক নিয়ে রাস্তা দিয়ে সাবধানে স্লাইডিং গাড়ি আর চারপাশের বরফের স্তূপের দিকে তাকিয়ে সাদের সঙ্গে হাঁটছিল। 5-7 মিনিট হাঁটার পর মোড় ঘুরে সাদ এক বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে। দরজা বন্ধ ছিল, কিন্তু লক করা না। সাদ দরজায় নক করেনি, কারো কাছ থেকে অনুমতিও চায়নি। খুব পরিচিত ভঙ্গিতে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢোকে, সালার বন্ধুকে অনুসরণ করে। তুমি অজু করে নাও, ওকে ডেকে বাথরুমের দিকে আসে সাদ। সাদের নজরদারি ওর অজু শেষ হওয়া পর্যন্ত চলে। ততক্ষণে ঠান্ডা পানি গরম হয়ে গেছে। মাথা মাসে করতে গিয়ে থেমে যায়। সাদ মনে করে ও হয়তো সঠিক নিয়ম জানে না, তাই ওকে বুঝিয়ে দেয়। ও শূন্য মস্তিষ্কে হাত নড়াচড়া করতে থাকে। ঘাড়ের কাছে এসে ওর হাত গলায় থাকা চেইনের সাথে ধাক্কা লাগে। চোখ তুলে সামনের আয়নায় তাকিয়ে অন্য কোথাও চলে যায়। সাদ কিছু বলছিল, কিন্তু শুনছে না ও। রুমের উপস্থিত 10 জন মানুষ 2 কাতারে দাঁড়ায়। সাদের সঙ্গে পেছনের কাতারে ছিল ও। ইমাম সাহেব নামাজ শুরু করে। সবার মতো হাত বাঁধে ও। নামাজ কি আসলেই শান্তি দেয়? সপ্তাহ 2-1 আগে নামাজের ইস্যুতে এক ছেলেকে সাদের সঙ্গে তর্ক করতে দেখেছিল। আমি তো পাই, সাদ বলেছিল। আমি তোমার কথা বলছি না, সবার কথা বলছি। সবাই পায়? ছেলেটা জিজ্ঞেস করেছিল। এটা নির্ভর করে মানুষের উপর, কে কতটা মন দিয়ে নামাজ পড়ে সেটার উপর। খুব বিরক্ত হয়ে কোনো রকম হস্তক্ষেপ ছাড়া ওদের কথা শুনেছিল সালার। তাই নিজের বেলায় সচেতনভাবে নামাজে মনোযোগ তৈরি করার চেষ্টা করে। শান্তি? আমিও দেখতে চাই নামাজ কিভাবে শান্তি দেয়। রুকুতে যাওয়ার সময় মনে মনে ভাবল, প্রথম সেজদা করে ওর অস্থিরতা বেড়ে যায়। যে আয়াতগুলো ইমাম সাহেব পাঠ করছে ওর কানে তা খুব অদ্ভুত শোনাচ্ছে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাইকে অপরিচিত লাগছে। যে পরিবেশ রয়েছে সেটাকে অপ্রাকৃতিক মনে হচ্ছিল। যা করছে ওর কাছে তা মুনাফিকি লাগছে। প্রতিটি সেজদার সাথে ওর মস্তিষ্ক আর মনের ভার বাড়তে থাকে। প্রথম 4 রাকাত অনেক কষ্টে শেষ করে।
সালাম ফেরানোর সময় ডান দিকের মাঝবয়সী লোকটার গালে অশ্রু দেখে ওর মন ওখান থেকে পালিয়ে যেতে বলে। নিজেকে আরেক দফা বুঝিয়ে নামাজে দাঁড়ায়, পুরোপুরি মনোযোগী হওয়ার চেষ্টা করে। এবার পাঠ করা প্রতিটি আয়াতের ওপর আমি মনোযোগ দেব, তাহলে হয়তো ভাবনার শেকল ভেঙে যায়। নিয়ত করা হচ্ছিল ওর হৃদয় ডুবতে থাকে, মাথার বোঝা বাড়ে। আয়াতের অর্থের দিকে লক্ষ্য করার চেষ্টা করল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়। আর রহমানির রহিম। মনোযোগী থাকার যথাসাধ্য চেষ্টা করে। মালিক ইয়াউমিদ্দিন। মনোযোগ সরে যায় ওর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার অর্থ জানে ও, কয়েকদিন আগেই পড়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল পথ মনে মনে আওড়ায়। সিরাতাল মুস্তাকিম, সরল পথ। ওর মন চাইল ওখান থেকে পালিয়ে যেতে, নামাজ চালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করে তবুও। সিরাতাল লাযিনা আনআমতা। ওর মস্তিষ্ক আবার পেছনে চলে যায়। আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। বুকে বাঁধা হাত খুলে ফেলে। শেষের কাতারে ছিল ও, তাই খুব আস্তে কয়েক পা পিছিয়ে আসে। এ কাজ আমাকে দিয়ে হবে না, আমি নামাজ পড়তে পারবো না, যেন স্বীকারোক্তি দিচ্ছিল। খুব নিঃশব্দে পেছাতে থাকে। অন্যরা রুকুতে যাচ্ছে তখন ঘুরে ভারী পায়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। জগার্স ওর হাতে। সিঁড়িতে দাঁড়িয়ে ফাঁকা মস্তিষ্কে এদিক সেদিক তাকায়। এরপর সিঁড়ি বেয়ে নিচে নামে। পায়ে মোজা আর হাতে জুতা নিয়ে বাড়ির পিছনের দিকে আসে। ওখানে আরেকটা দরজা আর কিছু সিঁড়ি দেখাচ্ছিল, কিন্তু সিঁড়িগুলো বরফে ঢাকা। দরজার সামনের লাইট জ্বালানো নেই। কিছু নিচু হয়ে সবচেয়ে উপরের সিঁড়িটা জুতা দিয়ে পরিষ্কার করে সেখানেই বসে পড়ে। কিছুক্ষণ আগে হওয়া তুষারপাত এখন বন্ধ। সিঁড়িতে বসে জুতা পরে নেই। ফিতা টাইট করে আবার সোজা হয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে। দুই হাত জ্যাকেটের পকেটে, হুড টেনে মাথায় দেওয়া। সামনের রাস্তা দিয়ে একটা দুইটা গাড়ি চলছে। সিঁড়িতে পা বিছিয়ে, পিঠ দরজার সাথে লাগিয়ে আসা যাওয়া করা দুই একটা গাড়ি আর ফুটপাত ধরে হাঁটতে থাকা লোকজন দেখতে থাকে। সেই ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাতে খোলা আকাশের নিচে বসে কিছুক্ষণ আগের মসজিদের উষ্ণ আরামদায়ক জায়গার চেয়ে বেশি শান্তি অনুভব করছিল। অন্তত অস্বস্তি লাগছে না এখানে ওর। পকেট থেকে লাইটার বের করলো। ওটা জ্বালিয়ে সিঁড়ির উপরে থাকা পায়ের কাছের বরফ গলাতে থাকে। কিছুক্ষণ এই ধ্যানে মগ্ন থাকার পর বিরক্ত হয়ে লাইটার বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। উঠে সোজা হয়ে নিজের সামনে একজন মহিলাকে দাঁড়ানো দেখতে পায়। সে নিশ্চয়ই তখন এসেছে যখন ও সিঁড়িতে ঝুঁকে বরফ গলাচ্ছিল। আবছা অন্ধকারেও তার হাসি দেখতে অসুবিধা হলো না ওর। মিনি স্কার্ট, স্কিম্পি ব্লাউজ, উপরে একটা পশমি কোট পরে আছে সে। কোটের উপর দিক ইচ্ছাকৃত খুলে রাখা। মহিলা কোটের দুই পকেটে হাত রেখে ওর সামনে খুব স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত দেখলো তাকে। এমন ঠান্ডার মধ্যেও তার পা খোলা। আশেপাশের দোকানের নিয়ন আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার পা খুব সুন্দর। কিছুক্ষণের জন্য চোখ ফেরায় না ও। পায়ে হাই হিল বুট। ভাবতে থাকে বরফের এই স্তূপের মধ্যে কিভাবে এই জুতা পরে হাঁটে উনি। আই চার্জ $50 ফর 1 আওয়ার। মহিলা খুব বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল। তার পায়ের দিক থেকে চোখ সরিয়ে চেহারার দিকে তাকায় সালার। ওর চোখ আবার তার পায়ের দিকে যায়। অনেক বছর পর এই প্রথম কারোর জন্য ওর খারাপ লাগছিল। কি এমন অসহায়ত্বের কারণে তাকে এই ঠান্ডার মধ্যে উন্মুক্ত পায়ে হাঁটতে হচ্ছে, যেখানে মোটা জিন্স পরেও শীতকে নিজের হাড়ের মধ্যে ঢুকিয়ে যাওয়া অনুভব করছিল ও। ওকে, $40। ওকে চুপ থাকতে দেখে মহিলার মনে হলো দাম হয়তো মনমতো হয়নি, তাই কমিয়ে বলল। সালার জানে $40ও বেশি। এই রাস্তায় $20 দিলেই যে কোনো মেয়েকে 1 ঘন্টার জন্য পাওয়া যাবে, আর উনি তো 35-40 বছরের মহিলা। সে কথা বলার সময় সতর্ক চোখে রাস্তার এপাশ ওপাশে তাকাচ্ছিল। সালার জানে এই সতর্কতা পুলিশের জন্য। ওকে, 30, নো মোর বার্গেনিং। টেক ইট অ্যান্ড লিভ ইট। জ্যাকেটের পকেট থেকে কয়েকটা নোট বের করে বাড়িয়ে দেয় সালার। তখন ওর কাছে ওয়ালেট ছিল না। মহিলা অবাক চোখে তাকিয়ে ওর হাত থেকে নোটগুলো ছিনিয়ে নেয়।
এটা তার প্রথম যে অ্যাডভান্স পেমেন্ট করছে, তাও $50 পুরো, যেখানে সে এতক্ষণে দাম কমিয়ে ফেলেছিল। তুমি আমার সাথে আসবে না, আমি তোমার সাথে যাব। মহিলা খোলামেলা জিজ্ঞেস করলো, না আমি তোমার সাথে যাব না, না তুমি আমার সাথে আসবে। শুধু এখান থেকে সরে যাও, রাস্তার অপর পাশের দোকানগুলোর দিকে চোখ স্থির করে বলে ও। মহিলা অবিশ্বাসের চোখে ওর দিকে তাকায়। সত্যি? হ্যাঁ, সালার অভিব্যক্তিহীন সুরে বলল। তাহলে এগুলো কেন? হাতে থাকা নোটের দিকে ইশারা করে বলল মহিলা। যাতে সামনে থেকে সরো এবং আমি রাস্তার অন্য পাশে দোকান দেখতে পারি, যার মাঝে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছ। সালার শীতল কণ্ঠে বলে। মহিলার হাসিতে ফেটে পড়ার উপক্রম হয়। ভালো মজা করতে পারো তো। আমি কি সত্যিই চলে যাব? হ্যাঁ। মহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে থ্যাংক ইউ হানি বলে চলে যায়। সালার তাকে রাস্তা পার হতে দেখে আগ্রহ ছাড়াই তার চলে যাওয়া দেখছিল। রাস্তা পার করে মহিলা অন্য কোণার দিকে যাচ্ছে। সেখানে আরেকজন পুরুষ দাঁড়ানো, চোখ ফিরিয়ে দোকানের দিকে চাহনি স্থির করে। আবার বরফ পড়া শুরু হয়েছে, তবু তৃপ্তি নিয়ে বসে রইল ও। বরফ ওর উপরেও পড়ছে এখন। রাত 2:30 পর্যন্ত ওখানেই রইল। যখন দেখলো রাস্তার পাশের লাইটগুলো একে একে নিভে যাচ্ছে, তখন জ্যাকেট আর জিন্সের উপরের বরফ ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়। ফাঁকে ফাঁকে নড়াচড়া না করলে এতক্ষণে পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর অবস্থায় থাকতো না। তবুও উঠে হাঁটতে কিছুটা অসুবিধা হয়। কয়েক মিনিট দাঁড়িয়ে পা নাড়ে চাড়ে। এরপর জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে হাঁটা শুরু করে অ্যাপার্টমেন্টের দিকে। জানে সাদ মসজিদ থেকে বেরিয়ে ওকে খুঁজে না পেয়ে চলবে।